প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকে আমরা শুরু করতে যাচ্ছি হুমায়ুন আহমেদের লেখা হিমু সিরিজের গল্প সে আসে ধীরে। আজ প্রথম পর্ব। গল্প পাঠে আমি আদর আছি আপনাদের সঙ্গে। আক্কেল গুরুম নামে বাংলা ভাষায় একটি প্রচলিত বাগধারা আছে, যা দেখে গুরুম শব্দে আক্কেল থুবড়ি খেয়ে পড়ে, তাই আক্কেল গুরুম। মাজেদা খালাকে দেখে আমার মাথায় নতুন একটা বাগধারা তৈরি হলো, দৃষ্টি গুরুম। আক্কেল গুরুমে যেমন আক্কেল থুবড়ি খেয়ে পড়ে, দৃষ্টি গুরুমে দৃষ্টিও সেই অবস্থা হয়। আমার দৃষ্টি থুবড়ি খেয়ে মেঝেতে পড়ে গেল। খালা হুলস্থুল আকার ধারণ করেছেন, ফুলে ফেপে একাকার হয়েছেন। ইচ্ছে করলেই বিশ্বের ১ নম্বর মোটা মহিলা হিসেবে তিনি যে কোনো সার্কাস পার্টিতে জয়েন করতে পারেন। আমি নিজের অজান্তে বলে ফেললাম, ইয়াহু। মাজেদা খালা তীক্ষ্ণ গলায় বললেন, কি বললি? আমি বিনীতভাবে বললাম, ইয়াহু বলেছি। খালা বললেন, ইয়াহু মানে কি? ইয়াহুর কোনো মানে নেই। আমরা যখন হঠাৎ কোনো আবেগে অভিভূত হই, তখন নিজের অজান্তেই ইয়াহু বলে চিৎকার দেই। যারা ইসলামী ভাবধারার মানুষ, তারা বলে ইয়া আলী। ইয়াহু বলার মতো কি ঘটনা ঘটেছে? আমি বললাম, ঘটনা তুমি ঘটিয়েছ খালা। তোমার যে অবস্থা, তুমি যে কোনো সময় রেসলারকে প্যারাসিটামল ট্যাবলেটের মতো কুত করে গিলে ফেলতে পারো, বেটা বুঝতেও পারবে না। খালা হতাশ গলায় বললেন, গত বছর শীতের সময় টনসিল অপারেশন করিয়েছি, তারপর থেকে এই অবস্থা। রোজ ওজন বাড়ছে, খাওয়া দাওয়া এখন প্রায় বন্ধ, কোনো লাভ হচ্ছে না। বাতাস খেলেও ওজন বাড়ে। গত ১৫ দিন ভয়েই ওজন করিনি। ভালো করেছ, ওজনের স্টেজ তুমি পার করে ফেলেছ। আমাকে নিয়ে তোর বক্তৃতা দিতে হবে না, তোকে এই জন্য ডাকিনি। আরো সিরিয়াস ব্যাপার আছে, তুই চুপ করে বস। কিছু খাবি? না। মাজেদা খালা বিরক্ত হয়ে বললেন, আমার কোনো কথায় না বলবি না, আমি না শুনতে পারি না। গরম গরম পরোটা ভেজে দিচ্ছি, খাসির রেজালা দিয়ে খা। আমার নিজের খাওয়া দাওয়া সম্পূর্ণ বন্ধ, অন্যদের খাইয়ে কিছুটা সুখ পাই। বাসি পোলাও আছে, পরোটা খাবি নাকি বাসি পোলাও গরম করে দেব? দুটাই দাও। মাজেদা খালার বিরক্ত মুখে একবার হাসি দেখা গেল। তিনি সত্যি সত্যি থপ থপ শব্দ করতে করতে রান্নাঘরের দিকে রওনা হলেন। এই মহিলাকে ১.৫ বছর পর দেখছি। ১.৫ বছরে শরীরের হুলস্থুল পর্যায়ে নিয়ে যাওয়া বিস্ময়কর ঘটনা। বিস্ময় হজম করতে আমার সময় লাগছে। তুমি হিমু না? আমার পিছন দিকের দরজা দিয়ে খালু সাহেব ঢুকেছেন। তিনি এই ১.৫ বছরে আরো রোগা হয়েছেন, চিমসে মেরে গেছেন। মানুষের চোখে হতাশ ভাব দেখা যায়, ইনার শরীরের চামড়ায় হতাশ ভাব চলে এসেছে। তিনি অসীম বিরক্তি নিয়ে আমাকে দেখতে লাগলেন। আমি এই ব্যাপারটা আগেও লক্ষ্য করেছি। কোনো বাড়িতে যদি কেউ একজন আমাকে খুব পছন্দ করে, তাহলে আরেকজন থাকবে যে আমাকে সহ্যই করতে পারবে না। যতটুকু ভালোবাসা, ঠিক ততটুকু ঘৃণার কাটাকাটি। সাম্য ব্যবস্থা, ন্যাচারাল ইকুইলিব্রিয়াম। খালু সাহেব বললেন, তুমি এখানে বসে আছো কেন? আমার যতদূর মনে পড়ে, আমি তোমাকে বিশেষভাবে বলেছিলাম ভবিষ্যতে কখনো এ বাড়িতে পা দেবে না। বলেছিলাম না? জি, বলেছিলেন। তাহলে এসেছো কেন? খালা খবর পাঠিয়ে এনেছেন, তার কি একটা সমস্যা নাকি হয়েছে। তুমি সমস্যার সমাধান কিভাবে করবে? আমি আমার জীবনে তোমাকে কোনো সমস্যার সমাধান করতে দেখিনি। তুমি যে কোনো তুচ্ছ সমস্যাকে ঘুট পাকিয়ে ১০টা ভয়াবহ সমস্যায় নিয়ে যাও। সমস্যা তখন মাথায় উঠে জীবন অতিষ্ঠ করে তোলে। তুমি এক্ষুনি বিদেয় হও। চলে যাব? অবশ্যই চলে যাবে। বাসি পোলাও, রেজালা
এবং গরম গরম পরোটা ভেজে এনে খালা যখন দেখবেন আমি নেই, তখন খুব রাগ করবেন। সেটা আমি দেখব। খাবারগুলি তখন আপনাকে খেতে হতে পারে। আমার সঙ্গে রসিকতা করবে না। তোমার সস্তা রসিকতা অন্যদের জন্য রেখে দাও। গোপাল ভাঁড় আমার পছন্দের চরিত্র না। আমি উঠে দাঁড়ালাম। চলে যাবার উদ্দেশ্যে যে উঠে দাঁড়ালাম তা না। যাচ্ছি যাব, যাচ্ছি যাব করতে থাকব। এর মধ্যে খালা এসে পড়বেন। পরিস্থিতি তিনিই সামলাবেন। খালু সাহেব থমথমে গলায় বললেন, এই যে তুমি যাচ্ছ, আর কখনো এ বাড়িতে পা দেবে না। নেভার এভার। তোমাকে এ বাড়ির সোফায় বসে থাকতে দেখা অনেক পরের ব্যাপার। এ বাড়িতে তোমার নাম উচ্চারিত হোক, তাও আমি চাই না। এ বাড়ির জন্যে তুমি নিষিদ্ধ চরিত্র। জি আচ্ছা। এখনো দাঁড়িয়েছ কেন? হাঁটা শুরু করো। বেগিয়ার। মাজেদা খালা যে পর্বতের সাইজ নিয়ে নিচ্ছেন, এই নিয়ে কিছু ভেবেছেন? ভাবলেও আমার ভাবনা। তোমার সঙ্গে শেয়ার করার কোনো প্রয়োজন দেখছি না। তোমার তেদ্রেমে অনেক সহ্য করেছি। আর না। আমি অতি বিনয়ের সঙ্গে বললাম, যাবার আগে আমি শুধু একটা কথা জানতে চাচ্ছি। কথাটা জেনেই চলে যাব। ভুলেও এদিকে পা বাড়াবো না। কি কথা? এই যে আপনি বলেছেন, তোমার তেদ্রামি আর সহ্য করব না। তেদ্রামি শব্দটা কোথা থেকে এসেছে? বাদর থেকে এসেছে বাদরামি। সেই লজিকে তেদর থেকে আসবে তেদ্রামি। তেদর কোন প্রাণী? খালু সাহেবের মুখ দেখে মনে হলো একটা থাপ্পড় দিয়ে আমার মারির দু একটা দাঁত ফেলে দিতে পারলে তিনি খুশি হতেন। অনেক কষ্টে নিজেকে সামলে তিনি দরজার দিকে আঙুল উঁচিয়ে আমাকে ইশারা করলেন। আমি সুবোধ বালকের মতো দরজা দিয়ে বের হয়ে পড়লাম। ঘটাং শব্দ করে খালু সাহেব দরজা বন্ধ করে দিলেন। তবে আমি চলে গেলাম না। বন্ধ দরজার ওপাশে দাঁড়িয়ে রইলাম। কান পেতে রইলাম ড্রয়িং রুমের দিকে। যেই মুহূর্তে ড্রয়িং রুমে খালা এন্ট্রি নেবেন, সেই মুহূর্তে আমি কলিং বেল টিপব। আমার নিজের স্বার্থেই খালার সঙ্গে দেখা হওয়াটা আমার জন্য প্রয়োজন। কারণ খালা আমাকে লিখেছেন, হিমুরে, তুই আমাকে একটা কাজ করে দে। কাজটা ঠিকমতো করলেই তোকে 1,000 অস্ট্রেলিয়ান ডলার দেওয়া হবে। তোর পারিশ্রমিক। ইতি মাজেদা খালা। পুনশ্চ 1, তুই কেমন আছিস? পুনশ্চ 2, আমি আর বাঁচব না রে। 1,000 অস্ট্রেলিয়ান ডলার ঠিক কত টাকা তা আমি জানি না। আমার এই মুহূর্তে দরকার বাংলাদেশি টাকায় 1,20,000 টাকা। খালার সঙ্গে নেগোসিয়েশনে যেতে হবে। অস্ট্রেলিয়ান ডলারের বদলে আমাকে বাংলাদেশি টাকায় সেটেলমেন্ট করতে হবে। ড্রয়িং রুমে খালার গলা শোনা যাচ্ছে। আমি কলিং বেল চেপে ধরে থাকলাম। যতক্ষণ দরজা খোলা না হবে ততক্ষণ বেল বাজতেই থাকবে। খালা দরজা খুলে দিলেন। আমি আবার এন্ট্রি নিলাম। বসার ঘর শত্রুমুক্ত। খালু সাহেবকে দেখা যাচ্ছে না। মাজেদা খালা বিস্মিত গলায় বললেন, তুই কোথায় গিয়েছিলি? তোর খালুকে জিজ্ঞেস করলাম। সে বলল, তাকে দেখেই নাকি তুই ছুটে ঘর থেকে বের হয়ে গেছিস। ঘটনা কি? আমি বললাম, খালা, ওনাকে কেন জানি খুব ভয় লাগে। তাকে ভয় লাগার কি আছে? দিন দিন তোর কি হচ্ছে? নিজের আত্মীয় স্বজনকে ভয় পেতে শুরু করেছিস। কোন দিন শুনবো তুই আমার ভয়ে অস্থির। খাবার ডাইনিং রুমে দিয়েছি, খেতে আয়। ডাইনিং রুমে খালু সাহেব বসে নেই তো? থাকলে কি? আশ্চর্য! তুই তো দেখি মানসিক রোগী হয়ে যাচ্ছিস। রোগা, চিমসা, তেলাপোকা টাইপের একটা মানুষ। তাকে ভয় পাওয়ার কি আছে? খালু সাহেব ডাইনিং রুমের চেয়ারে খবরের কাগজ হাতে নিয়ে বসে আছেন। আমাকে ঢুকতে দেখে মুখের উপর থেকে কাগজ সরিয়ে একবার শুধু দেখলেন। আবার কাগজ দিয়ে মুখ ঢেকে ফেললেন। যে দৃষ্টিতে দেখলেন সেই দৃষ্টির নাম সর্পদৃষ্টি। ছোবল দেবার আগে এই দৃষ্টিতে তারা শিকারকে দেখে নেয়। আমি বললাম, খালু সাহেব ভালো আছেন? তিনি জবাব দিলেন না। মাজেদা খালা বললেন, এ কি, তুমি ওর কথার জবাব দিচ্ছ না কেন? বেচারা এমনিতেই তোমাকে ভয় পায়। এখন যদি কথারও জবাব না দাও, তাহলে তো ভয় আরো পাবে। খালু সাহেব শুকনো মুখে বললেন, আমি কাগজ পড়ছিলাম। কি বলেছি শুনতে পাইনি। মাজেদা খালা বললেন, হিমু জানতে চাচ্ছে তুমি ভালো আছো কিনা। আমি ভালো আছি।
খালা বিরক্ত গলায় বললেন, এই তো আবার মিথ্যা কথা বললে। তুমি ভালো আছো কে বলল? তোমার পেটের অসুখ, ডিসেন্ট্রি, দুদিন ধরে অফিসেও যাচ্ছ না, ফট করে বলে ফেললে ভালো আছি। তুমি জানো কেউ মিথ্যে কথা বললে আমি একেবারেই সহ্য করতে পারি না। আমার ব্লাড প্রেশার বেড়ে যায়, পালপিটিশন হয়। হিমুকে সত্যি কথাটা বলো, বলো যে তোমার শরীরটা বিশেষ ভালো যাচ্ছে না। খালু সাহেব পত্রিকা ভাঁজ করে রাখতে রাখতে বললেন, আমার শরীরটা বিশেষ ভালো যাচ্ছে না, ডিসেন্ট্রির মতো হয়েছে। দিনে ১০-১২ বার টয়লেটে যেতে হচ্ছে। গত দুদিন অফিসে যাইনি, আজও অফিস কামাই হবে। খালুর সত্য ভাষণে মাজেদা খালার মুখে হাসি দেখা গেল। খালা বললেন, ঠিক আছে, এখন তুমি খবরের কাগজ নিয়ে তোমার ঘরে যাও। হিমুর সঙ্গে আমার কিছু অত্যন্ত জরুরি কথা আছে। খালু সাহেব কোনো কথা বললেন না, কাগজ হাতে উঠে চলে গেলেন। তাকে দেখাচ্ছে যুদ্ধে পরাজিত এক বন্দি জেনারেলের মতো। যে জেনারেল শুধু যে পরাজিত এবং বন্দি তা না, তিনি আবার বন্দি অবস্থায় পেটের অসুখও বাঁধিয়ে ফেলেছেন। অস্ত্র গোলাবারুদের চিন্তা তার মাথায় নেই। এখন শুধু মাথায় পানি ভর্তি বদনার ছবি। খালার জরুরি কথা হলো, তার এক বান্ধবী মিসেস আসমা হক, পিএইচডি, দীর্ঘদিন অস্ট্রেলিয়া প্রবাসী। তাদের কোনো ছেলে মেয়ে নেই। ডাক্তাররা জবাব দিয়ে দিয়েছেন আর হবে না। তারা বাংলাদেশ থেকে একটা বাচ্চা দত্তক নিতে চান। মাজেদা খালা বললেন, কিরে হিমু, জোগাড় করে দিতে পারবি না? আমি বললাম, অবশ্যই পারবো, এটা কোনো ব্যাপারই না। এক্সপোর্ট কোয়ালিটির বেবি জোগাড় করে দেব। এক্সপোর্ট কোয়ালিটি মানে? কালাকোলা বোকা বেবি না, পারফেক্ট গ্লোসিক বেবি। দেখলেই গেলে চুমু খেতে ইচ্ছে করবে, থুতনিতে আদর করতে ইচ্ছে করবে। স্পেসিফিকেশন কি বলো? কাগজে লিখে নেই। স্পেসিফিকেশন আসমা লিখেই পাঠিয়েছে। কিছু কিছু ক্ষেত্রে ১৯-২০ হতে পারে, আবার কয়েকটা জায়গায় ওরা খুবই রিজিড। যেমন ধর, বাচ্চার মুখ হতে হবে গোল, লম্বা হলেও চলবে না, ওভাল হলেও চলবে না। গোল হতে হবে কেন? খালা বললেন, আসমা এবং আসমার স্বামী দুজনের মুখই গোল। এখন ওদের যদি একটা লম্বা মুখের বাচ্চা থাকে তাহলে কিভাবে হবে? লম্বা মুখের বাচ্চা দেখলেই লোকজন সন্দেহ করবে হয়তো এদের বাচ্চা না। মূল ব্যাপার হলো বাচ্চাটাকে দেখেই যেন মনে হয় ওদেরই সন্তান। আর কি কি বিষয়ে তারা রিজিড? বাচ্চার বয়স হতে হবে ২ থেকে ২.৫ এর মধ্যে। ২ এর নিচে হলেও চলবে না, আবার ২.৫ এর উপরে হলেও চলবে না। আমি বললাম, মাত্র জন্ম হয়েছে এরকম বাচ্চা নেই তো ভালো। এ ধরনের বাচ্চা বাবা মাকে চিনে না, আশেপাশে যাদের দেখবে তাদেরই বাবা মা ভাববে। খালা বললেন, নেদাপেদা বাচ্চা ওরা নেবে না। বাচ্চার হাগামোতা তারা পরিষ্কার করতে পারবে না। আসমার আবার সূচিবায়ুর মতো আছে। আমি বললাম, ২ বছরের বাচ্চাও তো সূচ করাতে হবে। সেটা কে করাবে? যে মহিলার সূচিবায়ু আছে সে নিশ্চয়ই অন্যের বাচ্চাকে সূচু করাবে না। খালা বললেন, এটা তো চিন্তা করিনি। তুমি বরং উনাকে জিজ্ঞেস করে নাও। আমার তো মনে হচ্ছে উনার দরকার টয়লেট টেন্ট বেবি। আমি এক্ষুনি টেলিফোন করে জেনে নিচ্ছি। তুই বরং এই ফাঁকে আসমার পাঠানো স্পেসিফিকেশনটা মন দিয়ে পড়। ছেলে বাচ্চা না মেয়ে বাচ্চা? ছেলে বাচ্চা। ছেলে বাচ্চা কেন? খালা বললেন, আসমার স্বামীর পছন্দ ছেলে বাচ্চা। স্বামীর পছন্দটাকেই আসমা গুরুত্ব দিচ্ছে। যদিও আসমার খুব শখ ছিল মেয়ে বাচ্চার, কারণ বিদেশে মেয়েদের অনেক সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যায়। ছেলেদের তো একটাই পোশাক, শার্ট, গেঞ্জি, প্যান্ট। গায়ের রং? গায়ের রং শ্যামলা হতে হবে। আসমা এবং আসমার স্বামী দুজনই কুচকুচে কালো, সেখানে ধবধবে ফর্সা বাচ্চা মানাবে না। আমি বললাম, অত্যন্ত খাঁটি কথা। কার্পেট সবুজ রঙের হলেও সোফার কাভারের রঙও সবুজ হওয়া বাঞ্ছনীয়। খালা বিরক্ত গলায় বললেন, এটা কি রকম কথা? মানুষ আর কার্পেট এক হলো? তুই কি পুরো বিষয়টা নিয়ে রসিকতা করছিস? মোটেই রসিকতা করছি না। আমার টাকা দরকার। অস্ট্রেলিয়ান $১,০০০ আমার কাজ হবে না। আমার দরকার বাংলাদেশি টাকায় ১,২০,০০০ টাকা। এত টাকা দিয়ে তুই কি করবি? টাকার দরকার আছে না? সাধু সন্ন্যাসীদেরও টাকা লাগে। আমি তো কোনো সাধু সন্ন্যাসী না। টাকা কোনো সমস্যা হবে না, তুই জিনিস দে।
আমি যথাসময়ে মাল সাপ্লাই দেব, তুমি এটা নিয়ে নিশ্চিন্ত থাকো। খালা রাগী গলায় বললেন, কুৎসিতভাবে কথা বলছিস কেন? মাল আবার কি? তুমি বললে জিনিস, আমি বলেছি মাল, ব্যাপার তো একই। ব্যাপার মোটেই এক না। এ ধরনের অভদ্র ল্যাঙ্গুয়েজ আমার সামনে উচ্চারণ করবি না। খবরদার, খবরদার। ঠিক আছে, আর উচ্চারণ করব না। তুমি স্পেসিফিকেশনগুলো দিয়ে ওনার সঙ্গে টেলিফোনে কথা বলে বাচ্চার বয়সটা জেনে নাও। খালা বিরক্ত মুখে কম্পিউটারের কম্পোজ করা 2টা পাতা আমার হাতে ধরিয়ে দিয়ে টেলিফোন করতে গেলেন। কাগজ দুটিতে সবই বিস্তারিতভাবে লেখা। সেক্স, ছেলে। মন্তব্য, অত্যাবশ্যকীয় শর্ত। মুখের শেপ গোলাকার, অবশ্যই গোলাকার হতে হবে, এটি একটি অত্যাবশ্যকীয় শর্ত। রং শ্যামলা, শিথিলযোগ্য, তবে অবশ্যই ধবধবে ফর্সা চলবে না। বয়স 24 থেকে 30 মাস। আবশ্যকীয় শর্ত, ওজন 25 থেকে 30 পাউন্ড। শিথিলযোগ্য, তবে ওজন 20 পাউন্ডের নিচে হলে চলবে না। চোখের রং কালো। আবশ্যকীয় শর্ত, নাক খাড়া। শীতলযোগ্য শর্ত, তবে অতিরিক্ত থ্যাবড়া চলবে না। বুদ্ধি অ্যাভারেজের ওপরে। আবশ্যকীয় শর্ত, স্বভাব ও মানসিকতা শান্ত স্বভাব। শিথিলযোগ্য, চঞ্চল স্বভাবও গ্রহণযোগ্য, তবে অবশ্যই ছিচকাদনি চলবে না। গলার স্বর মিষ্টি। আবশ্যকীয় শর্ত, সন্তানের বাবা মার শিক্ষাগত যোগ্যতা দুজনের মধ্যে অন্তত একজনকে গ্রাজুয়েট হতে হবে। আবশ্যকীয় শর্ত, সন্তানের বাবা মার বিবাহিত জীবন সুখী হতে হবে, ডিভোর্সি চলবে না। আবশ্যকীয় শর্ত, ধর্ম ইসলাম। অত্যাবশ্যকীয় শর্ত। বিশেষ মন্তব্য, পিতৃপরিচয় নেই এমন সন্তান কখনো কোনো অবস্থাতেই চলবে না। পিতামাতার পরিবারে পাগলামির ইতিহাস থাকলে চলবে না। ফ্ল্যাট ফুট চলবে না। মঙ্গলয়েড বেবি চলবে না। জোড়া ভ্রু চলবে না। লেফট হ্যান্ডার চলবে না। তবে কোনো শিশু যদি বাকি সমস্ত শর্ত পূরণ করে তাহলে লেফট হ্যান্ডার বিবেচনা করা যেতে পারে। পড়া শেষ করে আমি মনে মনে 3 বার বললাম, আমারে খাইছে রে। এর মধ্যে টেলিফোন শেষ করে খালা আনন্দিত মুখে বললেন, বয়স যা লেখা আছে তাই। আসমা বলেছে সে ডিসপোজেবল গ্লাভস পরে সূচু করাবে। এখন বল, কবে নাগাদ তুই পারবি? আমি বললাম 7 দিনে। খালা বললেন, বেকুবের মতো কথা বলবি না। 7 দিনে তুই জোগাড় করে ফেলবি? অবশ্যই। আর্জেন্ট অর্ডারের আর্জেন্ট মাল ডেলিভারি। স্পেসিফিকেশনগুলি ঠান্ডা মাথায় পড়ে দেখেছিস? দেখেছি, জটিল ব্যাপার। তবে যত জটিল তত সোজা। সত্যি কথা বলতে কি, আমার হাতে একজন আছে, প্রয়োজনে 24 ঘন্টায় মাল ডেলিভারি দিতে পারি। খালা বিরক্ত মুখে বললেন, পরিষ্কার বুঝতে পারছি তুই আজেবাজে জিনিস গুছিয়ে দেবার তালে আছিস। তোমরা যাচাই করে নেবে, একটা জিনিস কিনবে, দেখে নেবে না? জিনিস কেনার কথা আসছে কোত্থেকে? একই হলো। মোটেই এক হলো না। এ ধরনের কথা তুই ভুলে উচ্চারণ করবি না। যে বাচ্চাটা তোর হাতে আছে তার নাম কি? ইমরুল। এটা আবার কেমন নাম? শুনলেই চিকেন রোলের কথা মনে হয়। ইমরুল চিকেন রোল। তোমার বান্ধবী নিশ্চয় নাম বদলে নতুন নাম রাখবে। তাদের যেহেতু টাকার অভাব নেই, তারা নাম চেয়ে পত্রিকায় বিজ্ঞাপন দিতে পারে। যার নাম সিলেক্ট হবে তার জন্যে ঢাকা অস্ট্রেলিয়া ঢাকা রিটার্ন টিকিট। খালা আমাকে থামিয়ে দিয়ে বললেন, আজ বিকেলের মধ্যে ছেলের একটা ছবি নিয়ে আয়, আমি ইন্টারনেটে পাঠিয়ে দেব। ছবি পছন্দ হলে আসমাকে বলবো সেজন্য 1 সপ্তাহের মধ্যে চলে আসে। আমি বললাম, আমাকে বায়নার টাকা দাও। বায়নার টাকা মানে? ইমরুলকে বায়না করলে বায়নার টাকা দেবে না? কত দিতে হবে? আপাতত 20,000 দাও, জিনিস ডেলিভারির সময় বাকিটা দিলেও হবে। কিছু না দেখেই বায়নার টাকা দেব? ছবিও তো দেখলাম না। এতগুলো টাকা কোন ভরসায় দেব? আমার ভরসায় দেবে। আমি কি ভরসা করার মতো না? মাঝে দেখালা বিড়বিড় করে বললেন, তোর উপর ভরসা অবশ্য করা যায়। তাহলে দেরি করবে না, এখনই টাকাটা নিয়ে এসো। টাকা ঘরে আছে না? আছে।
আমি টাকা গুনছি। এমন সময় খালু সাহেব বের হয়ে এলেন। কিছুক্ষণ ভুরু কুঁচকে তাকিয়ে থেকে বললেন, কিসের টাকা? আমি জবাব দেবার আগেই খালা বললেন, তোমার এত কথা জানার দরকার কি? খালু সাহেব সঙ্গে সঙ্গে চুপসে গেলেন। ক্ষমতাবান কোনো মানুষকে চোখের সামনে চুপসে যেতে দেখলে ভালো লাগে। আমি খালু সাহেবের দিকে তাকিয়ে মধুর ভঙ্গিতে বললাম, খালু সাহেব, আপনার পেটের অবস্থা কি? তিনি জবাব দিলেন না। চুপসানো অবস্থা থেকে নিজেকে বের করার প্রাণপণ চেষ্টা চালিয়ে যেতে লাগলেন। লাভ হলো না। ফুটো হওয়া বেলুন ফুলানো মুশকিল। যতই গ্যাস দেওয়া হোক, ফুস করে ফুটো দিয়ে গ্যাস বের হয়ে যাবে। খালার কাছ থেকে টাকা নিয়ে আমি ইমরুলের বাসার দিকে রওনা হলাম। ইমরুলের বাবার হাতে টাকাটা পৌঁছে দিতে হবে। যে কয়েকটা জিনিস ঢাকা শহর থেকে উঠে গেছে, তার একটা হচ্ছে টিনের চালের একতলা বাড়ি। বাড়ির সামনে নারিকেল গাছ। হঠাৎ হঠাৎ যখন নারিকেল গাছওয়ালা একতলা বাড়ি দেখা যায়, তখন কিছুক্ষণ হা করে তাকিয়ে থাকতে ইচ্ছে করে। বাড়ির সৌভাগ্যবান মালিকের সঙ্গে কিছুক্ষণ কথা বলতে ইচ্ছে করে। ইমরুলের বাবা হাবিবুর রহমান সাহেবের সঙ্গে আমার পরিচয়ের সূত্র টিনের চালের একতলা বাড়ি। বাড়ির সামনে ৬টা নারিকেল গাছ, মরুভূমির মধ্যে ওয়েসিসের মতো। আমি থমকে দাঁড়িয়ে গেলাম। টিনের চালে বৃষ্টি অনেকদিন শোনা হয় না। যে সৌভাগ্যবান ভদ্রলোক এই বাড়িতে থাকেন, তার সঙ্গে পরিচয় থাকলে ঘোর বর্ষায় এই বাড়িতে এসে উপস্থিত হওয়া যাবে। আমি গেট খুলে বাড়ির ভেতরে ঢুকলাম। দরজায় কলিং বেল নেই, পুরনো আমলের কড়া নাড়ার সিস্টেম। কড়া নাড়তেই দরজা খুলে গেল। মধ্যবয়স্ক এক ভদ্রলোক ভীতু চোখে কিছুক্ষণ আমাকে দেখে বললেন, কে? আমি বললাম, আমার নাম হিমু। কেমন আছেন? ভদ্রলোক কেমন যেন হকচকিয়ে গেলেন। চুপসানো গলায় বললেন, ভালো। আপনাকে চিনতে পারলাম না। আমি বললাম, আমাকে চিনতে পারার কোনো কারণ নেই। আমার সঙ্গে আপনার কখনো দেখা হয়নি। আমি অনেকদিন টিনের চালের বৃষ্টির শব্দ শুনি না। আপনি যদি অনুমতি দেন, কোনো বৃষ্টির দিনে এসে আপনার বাড়ির উঠানে বসে বৃষ্টির শব্দ শুনে যাব। ভদ্রলোকের চোখে ভয়ের ভাব আরো প্রবল হলো। তিনি কিছুই বললেন না। আমি বললাম, আমাকে মনে হয় আপনি ভয় পাচ্ছেন। আমাকে ভয় পাবার কিছু নেই। আমি খুবই নিরীহ মানুষ। আচ্ছা, আজ যাই। কোনো এক বৃষ্টির দিনে চলে আসব। ভদ্রলোক তারপরেও কোনো কথা বললেন না। দরজার ফাঁক দিয়ে মাথা বের করে অবাক হয়ে তাকিয়ে থাকলেন। মাথা ভেতরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দিলেন না। আমি যখন গেট পার হয়ে রাস্তায় পা দিয়েছি, তখন তিনি ডাকলেন, একটু শুনে যান। আমি ফেরত এলাম। ভদ্রলোক বললেন, এক কাপ চা খেয়ে যান। হাবিবুর রহমান সাহেবের সঙ্গে পরিচয়ের ঘটনাটা এই। ঝড় বাদলার দিনে আমি এই বাড়িতে উপস্থিত হই। হাবিবুর রহমান সাহেব আমাকে দেখে খুব যে খুশি হন তা না। কিছুটা সন্দেহ নিয়েই তিনি আমাকে দেখেন। তবে তার স্ত্রী ফরিদা অত্যন্ত খুশি হয়। আনন্দে ঝলমল করতে করতে বলে, বৃষ্টি ভাই আসছে, আমার বৃষ্টি ভাই আসছে। বৃষ্টি বাদলা উপলক্ষে ফরিদা বিশেষ বিশেষ রান্না করে। প্রথম দফায় হয় চাল ভাজা। কাঁচা মরিচ, সরিষার তেল, পেঁয়াজ দিয়ে মাখানো চাল ভাজাকে মনে হয় বেহেশতি কোনো খাবার। রাতে হয় মাংস খিচুড়ি। সামান্য খিচুড়ি, ঝোল ঝোল মাংস এত সুস্বাদু হয়, কিসের গুণে কে জানে। ফরিদা আমাকে দেখে যেরকম খুশি হয়, তার ছেলে ইমরুলও খুশি হয়। এই খুশির কোনো রকম ন্যাকামি সে দেখায় না, বরং ভাব করে যেন আমাকে চিনতে পারছে না। শুধু যখন আমার চলে যাবার সময় হয়, তখন মাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে থাকে। কান্নার ফাঁকে ফাঁকে বলে, হিমু যাবে না, হিমু থাকবে। ইমরুল বারান্দায় বসে ছবি আঁকছিল। আমাকে দেখেই ফিক করে হেসে অন্যদিকে ঘুরে বসল। দুহাত দিয়ে ছবি ঢেকে ফেলল। আমি বললাম, অন্যদিকে তাকিয়ে আছিস কেন? আমার দিকে তাকা। ইমরুল তাকালো না। গভীর মনোযোগে ছবি আঁকতে থাকলো। সে সাধারণ ছবি আঁকতে পারে না। রাক্ষসের ছবি আঁকে, তবে ভয়ঙ্কর রাক্ষস না। প্রতিটি রাক্ষস হাস্যমুখী।
আমাকে চিনতে না পারা হলো ইমরুলের স্বভাব। তার সঙ্গে যতবার দেখা হয় ততবারই প্রথম কয়েক মিনিট ভাব করে যেন আমাকে চিনতে পারছে না। আমি বললাম, তোর খবর কি রে? ইমরুল জবাব দিল না। আমাকে চিনতে পারছে না। এখন সে এই ভাবের ভেতর দিয়ে যাচ্ছে। কিসের ছবি আঁকছিস? রাক্ষসের। কোন ধরনের রাক্ষস? পানির রাক্ষস নাকি শুকনার রাক্ষস? পানির রাক্ষস। রাক্ষসটার নাম কি? নাম দেই নাই। নাম না দিলে হবে? তোর নিজের নাম আছে, আর রাক্ষসটার নাম থাকবে না? তুমি নাম দিয়ে দাও। রাক্ষসটা কেমন এঁকেছিস দেখা, তারপর নাম ঠিক করব। চেহারার সাথে তার নামের মিল থাকতে হবে। কানা রাক্ষসের নাম পদ্মলোচন রাক্ষস দেয়া যাবে না। তোর বাবা কি বাসায় আছে? হুম। আমি তোর বাবার কাছে যাচ্ছি। ছবি আঁকা শেষ হলে আমার কাছে নিয়ে আসবি। আকিকা করে নাম দিয়ে দেব। আকিকা কি? আছে একটা ব্যাপার। নাম দেওয়ার আগে আকিকা করতে হয়। ছেলে রাক্ষস হলে 2টা মুরগি লাগে, মেয়ে রাক্ষসের জন্য লাগে একটা। তুই যে রাক্ষসটা আঁকছিস সেটা ছেলে না মেয়ে? ছেলে। ঠিক আছে, একে শেষ কর। ততক্ষণে তোর বাবার সঙ্গে জরুরি কিছু আলাপ করে নেই। হাবিবুর রহমান সাহেবের বয়স 30-এর বেশি হবে না। গত 6 মাস ধরে তাকে দেখাচ্ছে 50 বছরের পৌরের মতো। মাথার চুল খাবলা খাবলা ভাবে পেকে গেছে, মুখের চামড়া ঝুলে গেছে, গলার স্বরেও স্লেমা মেশানো বৃদ্ধ ভাব এসে গেছে। শুধু চোখে পানি পড়াটা বাকি। চোখে পানি পড়লে ষোলকলা পূর্ণ হয়। গত 6 মাস ধরে ভদ্রলোকের চাকরি নেই। তার স্ত্রী ফরিদা গুরুতর অসুস্থ। গত 2 মাস ধরে হাসপাতালে আছে। হার্টের ভালভে সমস্যা হয়েছে। দূষিত রক্ত, বিশুদ্ধ রক্ত হার্টের ভেতর মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। তাদের মিলমিশ বন্ধ না হলে ফরিদা জীবিত অবস্থায় হাসপাতাল থেকে বের হতে পারবে এমন মনে হয় না। 1 লক্ষ টাকার নিচে হার্টের অপারেশন হবার সম্ভাবনা নেই। 20,000 টাকা কয়েকদিনের মধ্যে জমা দিতে হবে। হাবিবুর রহমান ঠান্ডা মেঝেতে বালিশ পেতে শুয়েছেন। তার গা খালি, লুঙ্গি অনেক দূর গুটানো। আমাকে দেখে উঠে বসলেন। হঠাৎ ঘুম ভেঙে গেলে মানুষ যেমন কিছুক্ষণ হকচকানো অবস্থায় থাকে। কি হচ্ছে কিছু বুঝতে পারছে না, তার সেরকম হলো। তিনি বিশুদ্ধ চোখে আমার দিকে তাকিয়ে বললেন, কে? আমি বললাম, আমি হিমু। ও আচ্ছা আচ্ছা, আপনি? কিছু মনে করবেন না, সরি। আমার মাথা পুরোপুরি আউলা অবস্থায় চলে গেছে। বৃষ্টির শব্দ শুনতে এসেছেন? বৃষ্টি হচ্ছে নাকি? হচ্ছে না, তবে হবে। আপনি ঠান্ডা মেঝেতে শুয়ে আছেন কেন? হাবিবুর রহমান হতাশ গলায় বললেন, হিমু ভাই, শরীর চড়ে গেছে। সারা শরীরে জ্বালাপোড়া। সিমেন্টের ঠান্ডা মেঝেতে শুয়ে থাকলে আরাম হয়, তাও পুরোপুরি জ্বলুনি কমে না। বরফের চাঙ্গের উপর শুয়ে থাকতে পারলে ভালো লাগতো। আমি বললাম, মাছপট্টি থেকে বরফের একটা চাং কিনে নিয়ে আসেন, দাম বেশি পড়বে না। সত্যি কিনতে বলছেন? হ্যাঁ। সব চিকিৎসার বড় চিকিৎসা হলো মন চিকিৎসা। মন যদি কোনো চিকিৎসা করতে বলে, সেই চিকিৎসা করে দেখা দরকার। চলুন যাই, বড় দেখে একটা বরফের চাং কিনে নিয়ে আসি। হাবিবুর রহমান হতাশ গলায় বললেন, আপনাকে এত পছন্দ করি, কিন্তু আপনার কথাবার্তা বেশিরভাগই বুঝতে পারি না। কোনটা রসিকতা, কোনটা সিরিয়াস, কিছুই ধরতে পারি না। ফরিদা দেখি ধরতে পারে, তার বুদ্ধি বেশি। তার তুলনায় আমি পাঠা শ্রেণীর। ফরিদা আছে কেমন? ভালো না। ভাব দেখাচ্ছে ভালো আছে। দেখা করতে গেলে ঠাট্টা ফাজলামিও করে। কিন্তু আমি তো বুঝি। আপনি কিভাবে বুঝবেন? এইসব সূক্ষ্ম বিষয় বুঝতে হলে সূক্ষ্ম বুদ্ধি লাগে। আপনার বুদ্ধি তো পাঠা শ্রেণীর। হাবিবুর রহমান বললেন, এইসব জিনিস বোঝা যায়। আমি পরিষ্কার বুঝতে পারছি ফরিদা 15-20 দিনের বেশি নাই। ইমরুলকে নিয়ে কি করব, আমি এই চিন্তায় অস্থির। আমার একার পক্ষে ইমরুলকে বড় করা সম্ভব না। দত্তক দিয়ে দিন। ছেলেপুলে নেই এমন কোনো ফ্যামিলির কাছে দিয়ে দিন। ওরা পেলে বড় করুক। বড় হবার পর আপনি পিতৃপরিচয় নিয়ে উপস্থিত হবেন। ছেলে সব ফেলে ফুলে বাবা বাবা বলে আপনার কাছে ছুটে আসবে। কোকিল যেমন কাকের বাসায় সন্তান পালন করে, অনেকটা সেরকম। হিমু ভাই। জি?
আপনি কি ঠাট্টা করছেন? ঠাট্টা করব কি জন্যে? আমি আমার এত আদরের সন্তানকে অন্যের হাতে তুলে দেব? আমার কষ্টটা দেখবেন না? অবশ্যই আপনার কষ্ট হবে। আপনার যতটুকু কষ্ট হবে ঠিক ততটুকু আনন্দ হবে যে ফ্যামিলি আপনার ছেলেকে নেবে। একে বলে ন্যাচারাল ইকুইলিব্রিয়াম, সাম্য ব্যবস্থা। একজনের যতটুকু আনন্দ অন্যের ততটুকু কষ্ট। হিমুর সেকেন্ড ল অফ মেন্টাল ডিনামিক্স? জি, থার্মোডিনামিক্সের লর সঙ্গে কিছু মিল আছে। হাবিবুর রহমান দুঃখিত গলায় বললেন, হিমু ভাই, কিছু মনে করবেন না। আপনি সব সময় ধোয়াটে ভাষায় কথা বলেন। আমি বুঝতে পারি না। আমার খুবই কষ্ট হয়। বুঝিয়ে দেই? দরকার নেই, বুঝিয়ে দিতে হবে না। আপনাকে দেখে ভালো লাগছে, এটাই বড় কথা। আপনাকে যখনই দেখি তখনই ভরসা পাই। চা খাবেন? চা পাতা চিনি এইসব আছে নাকি কিনে আনতে হবে? চা পাতা চিনি আছে, দুধও আছে। আপনি আসবেন জানি, এই জন্য আনিয়ে রেখেছি। হাবিবুর রহমান চা বানাতে রান্নাঘরে ঢুকলেন। আমিও তার সঙ্গে গেলাম। পাপ পুণ্য বিষয়ক যে থিওরি মাথায় এসেছে, সেই থিওরিটা ব্যাখ্যা না করা পর্যন্ত শান্তি পাচ্ছি না। হাবিবুর রহমান সাহেব, জি? আপনি কি নীলক্ষেতে পশু পাখির দোকানে কখনো গিয়েছেন? জি। টিয়া পাখির সিজনে যাবেন, দেখবেন অসংখ্য টিয়া পাখি তারা খাঁচায় বন্দি করে রেখেছে। 50 টাকা করে পিস বিক্রি করে। আপনি যদি দুটা টিয়া পাখি 100 টাকায় কিনে খাঁচা খুলে পাখি দুটো আকাশে ছেড়ে দেন, ওদের বন্দিদশা থেকে মুক্তি করেন, তাহলে কি আপনার পুণ্য হবে না? জি, হবার কথা। এখন ভালোমতো চিন্তা করে দেখুন। আপনি যাতে পুণ্য করতে পারেন, তার জন্যে একজনকে পাপ করতে হবে। স্বাধীন পাখিগুলি ধরে ধরে বন্দি করতে হয়েছে। কাজেই যতটুকু পাপ ততটুকু পুণ্য। কনসারভেটন অফ এংরির মতো কনসারভেটন অফ পাপ। ভাই সাহেব, আপনি খুবই অদ্ভুত মানুষ। চাটা কি বেশি করা হয়ে গেছে? আমি চায়ে চুমুক দিয়ে বললাম, অসাধারণ চা হয়েছে। না কড়া, না পাতলা। হাবিবুর রহমান ছোট্ট নিঃশ্বাস ফেলে বললেন, ফরিদাও আমার হাতে বানানো চা খুব পছন্দ করে। রাতে ঘুমোতে যাবার সময় সে বলবে, এক কাপ চা বানিয়ে দাও না প্লিজ। আচ্ছা হিমু সাহেব, বেহেশতে কি চা পাওয়া যাবে? বেহেশতে চা পাওয়া যাবে কিনা এই খোঁজ কেন নিচ্ছেন? হাবিবুর রহমান অস্বস্তির স্বরে বললেন, ফরিদার কথা ভেবে বলছি। ও যে টাইপ মেয়ে বেহেশতে যে যাবে এটা তো নিশ্চিত। তার চা এত পছন্দ, বেহেশতে চা পাওয়া গেলে সে নিশ্চয়ই আরাম করে খেত। উনার পছন্দ আপনার হাতে বানানো চা। গেলমানদের হাতের বানানো চা খেয়ে উনি তৃপ্তি পাবেন বলে মনে হয় না। চা যত ভালোই হোক, আমার ধারণা উনি ভুরু কুচকে বলবেন, বেহেশতের এত নামডাক শুনেছি, কই এখানকার চা তো ইমরুলের বাবার হাতের চায়ের মতো হচ্ছে না। হাবিবুর রহমান হেসে ফেলে বললেন, মনে হচ্ছে কথাটা আপনি ভুল বলেননি। ইমরুলের জন্মের পরের ঘটনা কি আপনাকে বলেছি? না, কি ঘটনা? ফরিদা যখন শুনল তার ছেলে হয়েছে, কেঁদে কেটে অস্থির। ছেলেকে কুলে পর্যন্ত নিবে না, এমন অবস্থা। কেন? কারণ আমি চেয়েছিলাম মেয়ে হোক। ফরিদার সবকিছু আমাকে ঘিরে। এখন সে মারা যাবে বিনা চিকিৎসায়। আমি কিছুই করতে পারছি না। এটা হলো কথা। কেন? 20,000 টাকা জোগাড় হয়নি? হাবিবুর রহমান ছোট্ট নিঃশ্বাস ফেলে বললেন, না, চেষ্টাও করিনি। কেন? 20,000 টাকা যদি জোগাড় করি, বাকিটা পাবো কোথায়? আমি বললাম, সেটা অবশ্য একটা কথা। হাবিবুর রহমান বললেন, ফরিদা আমার সঙ্গে থাকবে না। মানসিকভাবে এই সত্যি আমি মেনে নিয়েছি। ইমরুলকে কিভাবে বুঝাবো মাথায় আসছে না। আমি বললাম, এইসব জটিল জিনিস ছোটরা খুব সহজে বুঝতে পারে। ইমরুলকে নিয়ে আপনি মোটেই চিন্তা করবেন না। আরেক কাপ চা কি দেবো হিমু ভাই? দিন আরেক কাপ। আমি 2 কাপ চা শেষ করে উঠে দাঁড়ালাম। হঠাৎ মনে পড়ার ভঙ্গিতে বললাম, ও আচ্ছা, ইমরুলের জন্মদিনের উপহার তো দেওয়া হলো না। আজ উপহার নিয়ে এসেছি। ওই দিন খালি হাতে জন্মদিনে এসেছিলাম, তখনই ভেবে রেখেছি পরে যখন আসব কোনো উপহার নিয়ে আসব। হাবিবুর রহমান বললেন, কি যে আপনি করেন হিমু ভাই, গরিবের ছেলের আবার জন্মদিন কি? তারিখটা মনে রেখে আপনি যে এসেছেন, এই খুশি আমার রাখার জায়গা নাই।
কি গিফট এনেছেন? ক্যাশ টাকা এনেছি, গিফট কেনার সময় পাইনি। আমি টাকার বান্ডিলটা হাবিবুর রহমান সাহেবের দিকে এগিয়ে দিলাম। হাবিবুর রহমান সাহেব অনেকক্ষণ টাকার বান্ডিলের দিকে তাকিয়ে থেকে শান্ত গলায় বললেন, এখানে 20,000 টাকা আছে, তাই না? আমি বললাম, হুম। তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। চোখের পানি বিষয়ে আমার কিছু বক্তব্য আছে। আমি লক্ষ্য করেছি, শুধুমাত্র কুমারী মেয়েদের চোখের পানি দেখতে ভালো লাগে। পুরুষ মানুষের চোখের পানি দেখা মাত্রই রাগ ভাব হয়। বৃদ্ধ এবং বৃদ্ধার চোখের পানি বিরক্তি তৈরি করে। আমি হাবিবুর রহমান সাহেবের চোখের পানি কিছুক্ষণ দেখলাম। আমার রাগ উঠে গেল। আমি তার দিকে না তাকিয়ে বললাম, যাই। তিনি জবাব দিলেন, না। আমি চলে এলাম বারান্দায়। ইমরুল এখনো ভূতের ছবি এঁকে যাচ্ছে। আমি বললাম, ইমরুল, যাই। সে মাথা নিচু করে ফেলল। এটা তার কান্নার প্রস্তুতি। আমি চলে যাচ্ছি, এই দুঃখে সে কিছুক্ষণ কাঁদবে। আগে মাকে ঝরিয়ে কাঁদত, এখন মা পাশে নেই। কাঁদার ব্যাপারটা তাকে একা একা করতে হয়। কাঁদছিস নাকি? হুম, ভালোই হলো। বাপ বেটা দুজনের চোখেই জল। চোখের জলে চোখের জলে ধুল পরিমাণ। মাকে দেখতে যাবি? না। না কেন? মাকে দেখতে ইচ্ছে করে না? ইমরুল জবাব দিল না। চোখ মুছে ফুপাতে লাগলো। ইমরুলের চরিত্রের এই ব্যাপারটা আমার কাছে পরিষ্কার হচ্ছে না। যে মায়ের জন্যে তার এত ভালোবাসা, অসুস্থ হবার পর সেই মার প্রতি তার কোনো আগ্রহ নেই কেন? সে কি ধরেই নিয়েছে মা আর সুস্থ হয়ে ফিরবে না? কিরে বেটা, মাকে দেখতে যাবি না? চল দেখে আসি। না। তাহলে একটা কাজ কর, রাক্ষসের ছবিটা দিয়ে দে, তোর মাকে দিয়ে আসি। ছবির এক কোণায় লাল রং দিয়ে লিখে দে, মা। মা লিখতে পারিস? পারি। সুন্দর করে মা লিখে চারিদিকে লতা ফুল গাছ দিয়ে ডিজাইন করে দে। পারবি না? পারবো। পারলে তাড়াতাড়ি কর। কান্না বন্ধ। কাঁদতে কাঁদতে যে ডিজাইন করা হয়, সে ডিজাইন ভালো হয় না। ইমরুল কান্না থামিয়ে ডিজাইন করার চেষ্টা করছে। কান্না পুরোপুরি থামছে না। সমুদ্রের ঢেউয়ের মতো কিছুক্ষণ পরপর উঠে আসছে। আচ্ছা, কান্নার সঙ্গে তো সমুদ্রের খুব মিল আছে। সমুদ্রের জল নোনা, চোখের জল নোনা। সমুদ্রে ঢেউ উঠে, কান্নাও আসে ঢেউয়ের মতো। কোনো কোনো মানুষকে কি অসুস্থ অবস্থায় সুন্দর লাগে? ব্যাপারটা আগে তেমনভাবে লক্ষ্য করিনি। ফরিদাকে খুবই সুন্দর লাগছে। তাকে দেখে মনে হচ্ছে সে এইমাত্র গরম পানি দিয়ে গোসল করে সেজেগুজে বসে আছে, কোথাও বেড়াতে যাবে। গাড়ি এখন আসেনি বলে অপেক্ষা। আমি বললাম, কেমন আছো ফরিদা? ফরিদা বলল, খুব ভালো। আমি বললাম, তোমাকে দেখেও মনে হচ্ছে খুব ভালো আছো। রাতে ভালো ঘুম হয়েছে? রাতে ঘুমের ওষুধ খেয়েই ঘুমাই। ঘুম তো ভালো হবেই, তবে কাল রাতে ভালো ঘুম হয়নি। কেন? সেটা আপনাকে বলা যাবে না। ফরিদা মুখ টিপে হাসছে, দুষ্টুমির হাসি। এই দুষ্টুমির ব্যাপার তার মধ্যে আগে ছিল না, ইদানিং দেখা দিয়েছে। ইমরুল তোমার জন্য উপহার পাঠিয়েছে, ভূতের ছবি। আমি স্কেচ টেপ নিয়ে এসেছি। এই ছবি আমি তোমার খাটের পেছনের দেয়ালে লাগিয়ে দেব। ডাক্তাররা রাগ করবে না তো? রাগ করতে পারে। ছেলে মার জন্য ছবি এঁকে পাঠিয়েছে, এটা জানলে রাগ নাও করতে পারে। আমি ছবি টানিয়ে দিলাম। ফরিদা মুগ্ধ চোখে ছবির দিকে তাকিয়ে রইল। তার চোখ ছলছল করতে লাগলো। হিমু ভাইজান, বলো। ইমরুল আমাকে দেখতে আসতে চায় না, এটা কি আপনি জানেন? জানি না। ও আসতে চায় না। সে যে কোনো জায়গায় যেতে রাজি, হাসপাতালে আমাকে দেখতে আসতে রাজি না। কেন বলুন তো? মনে হয় হাসপাতাল তার পছন্দ না। ফরিদা বিছানায় শুয়ে পড়তে পড়তে বলল, আমার ধারণা সে বুঝে ফেলেছে আমি বাঁচব না, এই জন্য আগে থেকে নিজেকে গুটিয়ে ফেলেছে। আমার ধারণা কি ঠিক হিমু ভাই? আমি বললাম, ঠিক হতে পারে। ফরিদা ছোট নিঃশ্বাস ফেলে বলল, আমি মরে গেলে ওর বাবা ওকে নিয়ে বিরাট বিপদে পড়বে, ঠিক না হিমু ভাই? আমি বললাম, বিপদে তো পড়বেই। ও কি করবে বলে আপনার ধারণা? প্রথম কিছুদিন কান্নাকাটি করবে, তারপর ইমরুলের দেখাশোনা দরকার, এই অজুহাতে অল্প বয়সে একটি তরুণী বিয়ে করবে। তরুণীর মন জয়ের জন্য প্রাণপণ চেষ্টা চালাতে থাকবে। প্রমাণ করার চেষ্টা করবে যে তার প্রথম স্ত্রীর চেয়ে এই স্ত্রী মানুষ হিসেবে অনেক ভালো, প্রায় তুলনাহীন।
ফরিদা হাসছে, প্রথমে চাপা হাসি, পরে শব্দ করে হাসি। সে মনে হলো খুবই মজা পাচ্ছে। হাসি থামাবার জন্যে তাকে মুখে আঁচল চাপা দিতে হলো। হিমু ভাই, বলো, আমার মৃত্যুর পর আপনি যা করবেন তা হলো ছেলে মেয়ে নেই এমন কোনো পরিবারে ইমরুলকে দত্তক দিয়ে দেবেন, যাতে ওরা তাকে নিজের সন্তানের মতো মানুষ করে। আমি বললাম, আচ্ছা। ফরিদা দুঃখিত গলায় বলল, আপনি এত সহজে আচ্ছা বললেন? আপনার আচ্ছা বলতে একটুও মন খারাপ হলো না? আপনি যে হৃদয়হীন একজন মানুষ, এটা কি আপনি জানেন হিমু ভাই? আমি হ্যাঁ সূচক মাথা নাড়লাম। আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা হিমু সিরিজের গল্প সে আসে ধীরে। আজ প্রথম পর্ব। গল্প পাঠে আমি আদর আছি আপনাদের সঙ্গে। এরকম গল্প আমরা প্রতিনিয়ত আপলোড করে যাচ্ছি। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমাদের গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।